মাই ডিয়ার স্টুডেন্টস, আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব সিম্পল ফিউচার টেন্স সম্পর্কে। তো যদি তোমরা বাংলা বাক্য দেখে ফিউচার টেন্স চিনতে না পারো এবং সেই বাক্যগুলোকে ইংরেজিতে ট্রান্সলেশন করতে না পারো, তাহলে এই ভিডিওটি এক্ষুনি মনোযোগ দিয়ে দেখা শুরু করে দাও। আর যদি এই সমস্ত জিনিস সম্পর্কে জানা থাকে তাহলে তোমরা অবশ্যই ভিডিওটি স্কিপ করে দাও। ফিউচার টেন্স জানার জন্য তোমাদের এটা অবশ্যই জানতে হবে যে টেন্সের তিনটি ভাগ রয়েছে। একটা হচ্ছে আমাদের প্রেজেন্ট, অ্যান্ড অপরটি হচ্ছে পাস্ট অ্যান্ড ফিউচার। যখন আমরা বাংলা বাক্যের ক্রিয়াপদের শেষে ব বর্ণটা পাবো তখন সেটা ফিউচার টেন্স হবে, আর পাস্টে হবে ল, ম অথবা ত। এছাড়াও ছিল পেতে পারি, ওকে, সঙ্গে এরকম ভাবে ছিল পাবো। তো এই হচ্ছে আমাদের পাস্ট এবং ফিউচার চেনার প্রসেস। আর প্রেজেন্টের ক্ষেত্রে তো আমি বলেছি এই সমস্ত জিনিসগুলো যদি কোনোটাই না থাকে তাহলে সেটা হয়ে যায় প্রেজেন্ট। যেহেতু আমরা ফিউচার নিয়ে আলোচনা করছি তো আমাদের কোনো অসুবিধা হবে না যে ক্রিয়াপদগুলোতে শুধুমাত্র দেখতে পাবো ব এই লেটারটা। একটা এক্সাম্পল আমি নিচ্ছি, সেটা হচ্ছে যে দেখো এই বাক্যের এই যে বাক্যটা, এই বাক্যের ক্রিয়া কোনটা? ক্রিয়া হচ্ছে এটা গাইবে। গাইবেটার শেষে দেখো ব রয়েছে, আর ব থাকলে সেটা কি হবে? ফিউচার টেন্স। এবার কথা হচ্ছে যে সিম্পল ফিউচার কিভাবে চিনতে পারবো? সিম্পল ফিউচার চেনা খুবই সহজ। সেটা হচ্ছে যে দেখো ক্রিয়াটা এইরকমই থাকবে, যে গাইবে, করবে, দেখবে, শুনবে, এইরকমই থাকবে। মানে যে কাজ সাধারণত ভবিষ্যতে হবে এইরকম বোঝানো হয় সেটাকেই বলা হয় ফিউচার টেন্স। ফিউচারের কন্টিনিউয়াস রয়েছে, পারফেক্ট রয়েছে, পারফেক্ট কন্টিনিউয়াস রয়েছে, সেগুলো চেনার পদ্ধতি আলাদা। বিকজ ওই সমস্ত ক্রিয়াপদের সঙ্গে আমরা এইরকম দেখতে পাবো যে থাকবে, মানে থাকবো শব্দটা পাবো। এই থাকবো শব্দটা প্রত্যেকটার ক্ষেত্রেই পাবো, ওকে। তো এখানে যেহেতু থাকবো নেই, শুধুমাত্র ক্রিয়াপদে ব দেখতে পাচ্ছি, তাই এটা ফিউচার ইনডেফিনিট টেন্স বা সিম্পল ফিউচার টেন্স, এইটুকুটা মনে রাখতে হবে। এবার কথা হচ্ছে যে এই বাক্যটাকে ইংরেজিতে ট্রান্সলেশন করব কিভাবে? ইংরেজিতে ট্রান্সলেশন করার জন্য আমাদেরকে এই টেন্সের যে রুলস রয়েছে, সাবজেক্ট, তারপরে সাবজেক্ট অনুসারে শ্যাল অথবা উইল যেটা বসবে, তারপরে ভার্বের ফার্স্ট রূপ, দেন অবজেক্ট, তারপরে যা থাকবে সেগুলো বসাতে হবে। এই রুলসটা আমাদেরকে মেনে চলতে হবে। তো এই বাক্যের সাবজেক্ট হচ্ছে তপন, আমি লিখে ফেললাম তপন। ক্লিয়ার? এইবার এই সাবজেক্ট অনুসারে এখন শ্যাল এবং উইল বসাতে হবে। তো তপনের পরে উইল বসবে, তারপরে আমরা ভার্বের ফার্স্ট রূপ বসাবো। ভার্বের ফার্স্ট রূপ হচ্ছে গাইবে, গাওয়া ইংরেজি হচ্ছে সিং, আর অবজেক্ট হচ্ছে একটা গান, আ সং। এটা তপন উইল সিং এ সং। ক্লিয়ার? রুলস অনুযায়ী একেবারে একের পর এক বসালাম, কমপ্লিট হয়ে গেল। এখন কথা হচ্ছে যে এখানে উইল কেন বসলো, শ্যাল কেন বসলো না? এটা জানার জন্য তোমাদের আরেকটু অন্য কিছু জানতে হবে। সেটা আমি এই জায়গাটাতে দেখাচ্ছি যে আই শ্যাল, উই শ্যাল, ইউ উইল, ইউ উইল, হি অথবা সি উইল, এদিকে দে উইল। এখানে ভালো করে একটা জিনিস দেখো, সেটা হচ্ছে যে এটা আমরা জানি যে ফার্স্ট পারসন, এটা হচ্ছে সেকেন্ড পারসন, দেন এটা থার্ড পারসন। সো ফার্স্ট পারসনের যে ঘরটা রয়েছে সেখানে দেখো প্রত্যেকটার ক্ষেত্রেই শ্যাল বসেছে, বাকি সব ক্ষেত্রে উইল বসেছে। তাহলে গ্রামাটিক্যাল রুলস অনুযায়ী আমরা এটা মনে রাখবো যে ফার্স্ট পারসন সিঙ্গুলার এবং প্লুরালের ক্ষেত্রে শুধুমাত্র শ্যাল শব্দটি ব্যবহার হয়, বাকি সমস্ত ক্ষেত্রে উইল ব্যবহার হয়। তবে স্পোকেন ইংলিশের ক্ষেত্রে এর ব্যতিক্রম রয়েছে। সেটা হচ্ছে যে সমস্ত ক্ষেত্রেই আমরা উইল ব্যবহার করে থাকি। যখন আমরা স্পোকেন করি অথবা ইংরেজিতে কথা বলি সেক্ষেত্রে আমরা শ্যালের ব্যবহার করি না, সেক্ষেত্রে আমরা উইলের ব্যবহার করে থাকি। আরো একটা জিনিস মনে রাখতে হবে যে যখন কোনো কাজ করা জোর দিয়ে বোঝানো হবে, আমি আগামীকাল কলকাতা যাবই, আমি এই অঙ্কটা করবই, সে তোমাকে অপমান করবেই, এই রকম যদি বাক্য বোঝানো হয় তখন সেটা অল্টারনেট হয়ে যায়। দ্যাট মিনস আয়ের পরে সাধারণত শ্যাল বসে তখন হয়ে যাবে উইল, ইউ এর পরে সাধারণত উইল বসে তখন হয়ে যাবে ইউ শ্যাল। এরকম মানে অল্টারনেট, মানে যেখানে যেটা বসে না সেখানে সেটা বসবে। এই কয়েকটা জিনিস মনে রাখতে হবে, তাহলে শ্যাল উইলের গন্ডগোলটা হবে না। তো এই হলো আমাদের অ্যাফার্মেটিভ স্ট্রাকচার বা অ্যাফার্মেটিভ সেন্টেন্সের একটি উদাহরণ। এখন আমি এই বাক্যটাকে নেগেটিভ করে দেখাচ্ছি। দেখো
তপন একটা গান গাইবে না। এগুলো আমি একটু মুছে দিচ্ছি। দেখো না শব্দটা বসালেই বাক্যটা নেগেটিভ হয়ে গেল, তাই তো, যে তপন একটা গান গাইবে না। এই বাক্যের মধ্যে দেখো শ্যাল এবং উইল আছে, ওই শ্যাল আর উইলের পরেই যদি আমরা নট বসাই তাহলে সেই বাক্যটাও নেগেটিভ হয়ে যাবে। সো নেগেটিভ সেন্টেন্সটা ডিপেন্ড করছে একটা কিসের উপরে, বাংলাতে না আর ইংরেজিতে নটের ওপর। এনওটি নট, অনেক সময় নো বসে, বাট এখানে আমাদের নো বসবে না, নো নিয়ে আমরা আলাদা ক্লাস করব। সো আমরা টেন্সের ক্ষেত্রে আমরা নট ব্যবহার করবো সবগুলোর ক্ষেত্রে। তাহলে এখন বাক্যটা হবে এই রকম যে তপন উইল, এই যে এই উইলের পরে আমাদেরকে নট বসাতে হবে। উইলটা হচ্ছে এখানে হেল্পিং ভার্ব। তারপরে হবে কি ভার্বের ফার্স্ট রূপ সিং আ সং, দি ফুল স্টপ। তপন উইল নট সিং আ সং, তপন একটা গান গাইবে না। নেগেটিভ কমপ্লিট। ক্লিয়ার? আশা করি কোনো সমস্যা নেই। এবার আমি প্রশ্নবোধক করে দেখাচ্ছি, দ্যাট মিনস ইন্টারোগেটিভ, যে তপন একটা গান গাইবে না। এই যে বাক্যটা আছে, নাটা আমি মেটাই, যে কিছু জিনিস আমাকে মুছে দিতে হবে। দেখো তপন কি, এই জায়গাটাতে আমাকে একটা কি দিতে হবে, কয়স্কারী কি, তপন কি একটা গান গাইবে দিয়ে একটা জিজ্ঞাসা চিহ্ন। আর এই ধরনের প্রশ্নের সময় আমাদের উত্তর হ্যাঁ অথবা না, এই দুটোর মধ্যে সাধারণত একটা হয়ে থাকে। তপন কি একটা গান গাইবে, হ্যাঁ গাইবে, না গাইবে না। সো ইন্টারোগেটিভের সময় একটাই কথা মনে রাখতে হবে যে সাবজেক্টের আগে, দ্যাট মিনস পূর্বে হেল্পিং ভার্বটা নিয়ে যেতে হবে, শেষে একটা জিজ্ঞাসা চিহ্ন দিতে হবে, তাহলে সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে। এই বাক্যের সাবজেক্ট হচ্ছে তপন, আমি এখানে তপনটা লিখলাম। এর পূর্বে আমাকে কি করতে হবে, হেল্পিং ভার্বটা লিখতে হবে। আমি সাধারণত এইভাবে করেই লিখতাম যে তপন উইল, তো উইলটা আমাকে সামনে নিয়ে যেতে হবে। সো এখানে হবে উইল তপন সিং আ সং, দিয়ে শেষে জিজ্ঞাসা। এইরকম হবে বাক্যটা, যে উইল তপন সিং এ সং, তপন কি একটা গান গাইবে, ইয়েস অথবা নো। এইভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলো ট্রান্সলেশন করতে হবে। তো আশা করি তোমরা ফিউচার টেন্সের অ্যাফার্মেটিভ, নেগেটিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স কিভাবে তৈরি হচ্ছে, কিভাবে বাংলা বাক্য দেখে ফিউচার টেন্স চিনতে পারবো, সেটাও তোমরা বুঝতে পেরেছো। তো আজকে এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আর এই ধরনের আরো ভিডিও পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রাখবে, বিকজ এরপরে আমরা ফিউচার কন্টিনিউয়াস নিয়ে আলোচনা করবো।